মেঘাকেই তো আমি মেঘ বলে ডাকি, আর ও আমার বেস্ট ফ্রেন্ড। মেঘা আমাকে জড়িয়ে ধরতেই পারে, তার জন্য আপনি আমাকে চড় মারলেন। এই ঠোঁট কামড়ে কাঁদতে লাগলো। আমি কি বলবো খুঁজে পাচ্ছি না, হাসবো নাকি কাঁদবো। মেঘ যে একটা মেয়ে এটা আমাকে আগে বলে কি হতো? আমি তো ভেবেছিলাম ও কোনো একটা ছেলে। কি করলাম এটা? আমার পিচ্ছি বউটাকে চড় মারলাম। ধ্যাত, বিষয়টা আগে জানা উচিত ছিল। এভাবে গায়ে হাত তোলাটা একদম উচিত হয়নি। আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। কি করলাম এটা? এত গাধার মতো কাজ কিভাবে করতে পারলাম আমি? আই এম সরি জান, আমি বুঝতে পারিনি যে মেঘ একটা মেয়ে। আমি তের গালে হাত দিতেই ও ঝাটকা মেরে আমার হাত সরিয়ে দিল। তারপর বালিশে মুখ গুজে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমার ভীষণ খারাপ লাগছে। আমি তেকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। প্লিজ ক্ষমা করে দাও আমাকে, সত্যি আমি খুব বড় ভুল করে ফেলেছি জান। তে আমাকে জোর করে ঠেলে ছাড়িয়ে নিল। বিছানা থেকে উঠে সোজা রুম থেকে বেরিয়ে যেতে চাইলো। আমি পেছন থেকে গিয়ে আবার ওকে ধরে ফেললাম। প্লিজ দেব, আমার কথা শোনো, তোমার এই বরটাকে ক্ষমা করে দাও প্লিজ জান। টেকে ছাড়তেই ও হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। আমি পেছন পেছন বেরিয়ে পড়লাম। তে আম্মুর রুমের দিকে গেল। দরজা খোলাই ছিল, গিয়ে সোজা ঢুকে পড়লো। আমি ডাকতে ডাকতে আম্মুর রুমের সামনে গেলাম। কি রে তে, কাঁদছিস কেন মা? তে কোনো কথা না বলে কেঁদেই যাচ্ছে। কি হয়েছে বলবি তো, কাঁদছিস কেন? আর তোর গালেটা কিসের দাগ? কেউ মেরেছে তোকে? তে কোনো কথা বললো না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আম্মু দরজার দিকে তাকাতেই দেখলো আমি বাইরে দাঁড়িয়ে আছি। আম্মু গম্ভীর গলায় বলল, তে কাঁদছে কেন জেকে? আমাকে জিজ্ঞাসা করলেন। আমি কি বলবো বুঝতে পারছি না। আসলে আম্মু, আমার আমতা করা দেখে আম্মু বিষয়টা কিছুটা টের পেয়ে গেলেন। চর কে মেরেছে থেকে? আমি কোনো কথা না বলে অপরাধীর মতো নিচের দিকে তাকিয়ে রইলাম। তুই মেরেছিস? হ্যাঁ আমি। মানে কি? কেন মেরেছিস? কি করেছে তে? আসলে আম্মু, আমি প্রচন্ড রেগে গিয়েছিলাম। তেকে ভুল বুঝে। কথা শেষ করার আগেই আম্মু ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিলেন। আমি গাল চেপে ধরে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আম্মু আমি। আর একটা কথাও বলবি না তুই। ছোট্ট একটা মেয়ে ভুল করতেই পারে, তার জন্য তুই চড় মেরে দিবি? আম্মু আমি সত্যি বুঝতে পারিনি। তোর কোনো কথা আমি শুনতে চাই না। কি করেছিস তুই এটা? হ্যাঁ, এভাবে কেউ মারে? একেবারে দাগ বসিয়ে দিয়েছিস। আম্মু আমি সত্যি মারতে চাইনি, রেগে গিয়েছিলাম। চুপ কর, ডেকে তোর কাছে রাখাটাই ভুল হয়েছে আমার। তোর কাছে তে সেফ না। মা, এসব কি বলছো তুমি? এরকম চুপচাপ নরম একটা মেয়েকে কেউ মারে? ভুল তো মানুষ মাত্রই করতে পারে। কিন্তু আম্মু, এখন তো রুমে যা। আমি একবার তের দিকে তাকালাম। কাঁদতে কাঁদতে মুখটা ফুলিয়ে ফেলেছে। ফর্সা গালে আমার হাতের চরের লাল দাগটা স্পষ্ট বসে গেছে। ইস, এত খারাপ আমি। ঘুরে দাঁড়ালাম রুমে যাওয়ার জন্য। আবার আম্মুর দিকে তাকালাম। অসহায়ের মতো বললাম, আম্মু, তে যেতে বলেছি না তোকে? আজ থেকে আমার কাছেই রাখবো। আমি একদম নিরীহ প্রাণীর মতো হার মেনে নিলাম। রুমে চলে এলাম। ধর, কিছুই ভালো লাগে না। খুব খারাপ লাগছে নিজের উপরে। কিভাবে মারতে পারলাম থেকে? হাতটা ভেঙে ফেলতে ইচ্ছা করছে আমার। ঘুমও আসছে না। বারবার পিচ্ছি বউটার কাঁদো কাঁদো মুখটা চোখের সামনে ভেসে উঠছে। কি যে করি? ফোনটাও এখানে রেখে গেছে। তা না হলে ফোন করে আমার কাছে চলে আসতে বলতাম। ছটফট করতে লাগলাম বিছানায়। ঘুম তো দূরের কথা, বারবার তের কান্নার আওয়াজটা কানে বাজছে। সত্যি আমারও কান্না পাচ্ছে খুব। আমি অনেক কিছুক্ষণ ধরে তের কান্না থামানোর জন্য চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। গল্প বলছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আদর করছেন। তে কাঁদতে কাঁদতেই হঠাৎ ফিট করে হেসে দিল। আম্মুর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কি রে, হাসছিস কেন? মা, আপনি তো বড় ছেলে কিভাবে মারলেন? তে মনে মনে ভাবলো, ইস, উনি চড় খাওয়ার পর কি কি উদ্দেশ্যটাই না ফুটে উঠেছিল। তা মারবো না? আমার মেয়েকে মেরেছে, কত বড় সাহস! বেশ করেছেন, মেরেছেন। কিন্তু তের মনটা পরক্ষণেই খারাপ হয়ে গেল। কত জোরে চড় খেয়েছেন উনি। ইস, মনে হয় গাল লাল হয়ে গেছে ওনার। কি হলো? কি ভাবছিস? না কিছু না। জেগে ছোটবেলায় আমার হাতে আরো কত যে মার খেয়েছে, শুনবি তুই? হ্যাঁ, বলতে থাকো, আমি শুনছি। আমুতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পুরোনো গল্প বলতে শুরু করলেন। যাক, শেষ পর্যন্ত পিচ্ছি মেয়েটার মুখে একটু হাসি ফুটলো। একটু পর আমুর গা ঘেঁষে এতে বলল, মা, আমার না ওনার কাছে যেতে ইচ্ছে করছে। কি বললি তুই? থাপ্পড় খাবি এবার? জেকে তোকে চড় মেরেছে, তারপর ওর কাছে যাবি? ওনাকে তো তুমি মেরেছো। বেশ করেছি, কিন্তু আমার তো ওনার কাছে যেতে ইচ্ছে করেছে। ইস, কত জোরে চড় খেলেন উনি। চুপ করবি তুই? চুপচাপ ঘুমা এখন। একদম যাবি না ওর কাছে, বুঝলি? তোকে কষ্ট দিয়েছে ও, এখন বুঝো মজা কাকে বলে। কিন্তু মা। কোনো কিন্তু না, তুই মনে মনে বলছে। বেশ হয়েছে, কষ্ট পাকুনি। কত জোরে মেরেছেন আমাকে। উনি একটু আমার কথা ভাবলো না। খারাপ লোক, বুড়ো লোক, খারাপ স্বামী একটা। রাতে এক ফোঁটা ঘুমাতে পারেনি। বারবার তের কথা মনে পড়ছিল। পুরো রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। সকালে নাস্তার টেবিলে তে এসে আমার পাশে বসলো, ঠিক আমার উল্টো পাশে। কিন্তু একবারের জন্য আমার দিকে তাকালো না। সত্যি খুব কষ্ট দিয়ে ফেলেছে আমার পিচ্ছি বউটাকে। কি রে জেকে, না খেয়ে থালা দিকে তাকিয়েছিস কেন?
আহ, না আম্মু, খাচ্ছি তো। আম্মু বেশ বুঝতে পারছিলেন আমাদের দুজনের মনের অবস্থা। উনি কোনো মতেই নিজের হাসি চেপে রেখেছিলেন। ভাবছেন ঘরের কর্তা অর্থাৎ আরেম থাকলে বেশ হতো। উনি নিশ্চিত এসব কাণ্ড দেখে হু হু করে হেসে দিতেন, কিন্তু উনি তো বিজনেস ডিলের কাজে কয়েকদিনের জন্য বাইরে গিয়েছেন। তাই মনে মনে ভাবছে কি দশা হয়েছে ওনার। মনে হয় সারা রাত ঘুমায়নি। আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামলাম। আম্মু ততক্ষণে থেকে বাসার ড্রাইভার দিয়ে কলেজে পাঠিয়ে দিয়েছে। মনটা ভারী হয়ে গেল। ভেবেছিলাম কলেজে পৌঁছে দেওয়ার বাহানায় গাড়িতে সরি বলে দেবো আমার পিচ্ছি বউটাকে, কিন্তু সেটাও হলো না। অফিস শেষ করে গাড়ি নিয়ে সোজা চলে গেলাম তেজের কলেজের সামনে। কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম, কয়েকটা বাজে ছেলে দাঁড়িয়ে তেকে ডিস্টার্ব করছে, আর তার মধ্যে একটা ছেলে তের হাতটা শক্ত করে ধরে রেখেছে। গাড়ির দরজা খুলে দ্রুত সামনে গিয়ে বললাম, হ্যালো ভাইজান, আপনি কিন্তু ভুল জায়গায় হাত দিয়েছেন। আমি ছেলেটাকে উদ্দেশ্য করে শক্ত গলায় বললাম। তে অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর অভিমান করে আবার মুখ ফিরিয়ে নিল। এই কে রে তুই? তোর বাপ। মানে মানে ওর হাত ছেড়ে দে। না ছাড়লে কি করবি তুই? রাগে ফুসতে ফুসতে অন্যদিকে তাকিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বললাম, জানি না কি করব। তা মালটা তোর কি হয় রে? তুই এত নাক গলাছিস কেন? বউ হয় আমার, নাক গলানোরই তো কথা, তাই না? কথাটা বলে পাঁচ করলাম ছেলেটার মুখ বরাবর। ছেলেটাদের হাত ছেড়ে দিয়ে বেশ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়লো। আর একটা ছেলে এগিয়ে আসতেই সজোরে একটা চড় মারলাম। মনে হয় চোখে সরিষা ফুল দেখলো, ধপাস করে নিচে পড়ে গেল। তারপর আর কি, সবাই ভয়ে লেজ গুটিয়ে পালালো। বেশ হিরোগিরি দেখিয়ে ফেলেছি আজ। হ্যাংলা পাতলা ছিল ছেলেগুলো, তা না হলে ওদের একা হাতে সামলানো মুশকিল হয়ে যেত। ছেলেগুলো তোমাকে কতক্ষণ ধরে ডিস্টার্ব করছিল? আর কাউকে ডাকতে পারোনি বা আমাকে ফোন করতে পারোনি? তে কোনো কথা বললো না। অভিমানী পায়ে হনহন করে চলে যেতে লাগলো। আরে আরে কোথায় যাচ্ছ? দৌড়ে গিয়ে তার পাশাপাশি হাঁটতে লাগলাম। কি সমস্যা তোমার? কথা বলছো না কেন? সে তবুও কোনো কথা বলছে না, মুখ গুম করে আছে। ছেলেগুলো তোমাকে ডিস্টার্ব করছিল কেন? ওরা প্রপোজ করেছে আমাকে। তুমি বলনি যে তুমি বিবাহিতা? না। কেন? আমার তো স্বামী নেই, তাহলে আমি বিবাহিতা হব কি করে? অন্যদিকে তাকিয়ে হাঁটতে লাগলো তে। মানে নেই? মানে নেই মানে নেই? তাহলে আমি কে? আপনি আমার কেউ না, আপনি একটা বাজে লোক। আমি তো তোমার স্বামী। পেট চোখে জল চলে এলো। চাই না আমার এমন স্বামী। আপনি আমাকে একটু ভালোবাসেন না, শুধু কষ্ট দেন। আমি সত্যি খুব সরি জান, আমি ভুল করে ফেলেছি। ক্ষমা করে দাও আমাকে, আর কখনো এমন হবে না। এই দেখো, এই যে কান ধরছে, প্লিজ দেখে তো না। আর কখনো কষ্ট দেব না আমি তোমাকে। কান্না মুছে নিষ্পাপ চোখে তাকিয়ে বলল, সত্যি বলছেন তো? তিন সত্যি। কথাটা শুনে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আরে পাবলিক প্লেস এভাবে কেউ জড়িয়ে ধরে? তো আমার বুকে জড়িয়ে ধরেছি, এতে কার কি? বুড়ো বয়সে দুষ্টুমি গেল না আপনার। লজ্জা আমার খালি বুকে মুখ লুকালো। দুজনে গাড়িতে উঠে পড়লাম। জান, কাল রাতে না আমার একটু ঘুম হয়নি। কেন? কেন আবার? আমার পিচ্ছি বউটাকে ছাড়া আমার ঘুম আসে নাকি? বারবার শুধু তোমার কথাই মনে পড়ছিল। এই, তোমার আমার কথা একদম মনে পড়েনি? পড়েছিল তো, তাহলে আসলে না কেন আমার কাছে? মায়ের ভয়ে। মা বলেছে যদি আমি আপনার কাছে যাই তাহলে আমাকে থাপ্পড় দেবে। ও, তার মানে আমার পিচ্ছি বউটা আমাকে মিস করছিল, তাই না? তে মুখ ভেঙচি দিয়ে বললো, একটুও না, কোনো বাজে লোককে আমি মিস করি না। তাই? বেশ তো। আমি ঝোঁকের মাথায় টের গালে টপ করে একটা চুমো দিয়ে দিলাম। আরে কি করছেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। হবে না। আপনি জানেন নাকি এভাবে কেউ চলন্ত গাড়িতে কিস করে? কেউ না করলেও আমি করি। ফাজিল একটা। লজ্জা পেয়ে আমার কাঁধে মাথা রাখলো তে। বাসার কিছুটা সামনে আসতেই তে হঠাৎ চিল্লিয়ে উঠলো, ওয়েট ওয়েট ওয়েট, কি হলো? থামুন এখানে। কেন? আরে মা দেখলে তো বকবেন আমাকে। আমি বরং আগে নেমে পড়ি, আপনি আমাকে এখানেই নামিয়ে দিন। মনে মনে বললাম, আমার বউটার বুদ্ধি শুদ্ধি আছে দেখছি। একদিকে স্বামীর সাথে গাড়িতে রোম্যান্স করবে, অন্যদিকে আমার কাছে নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করবে। তার কিছু না বলে মাথা নিচু করে গাড়ি থেকে নেমে পড়লো। আমি লুকিং গ্লাসে তাকিয়ে দেখলাম ও বেশ লজ্জা পেয়েছে। ফর্সা গাল দুটো টকটকে লাল হয়ে গেছে। বাসায় পৌঁছে গেলাম। একটু পর দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে হেঁটে ঘরে এলো। আম্মু সোফায় বসেছিলেন। কি রে, তোরা দুজন দেখছি একসাথে ঘরে ঢুকলি? একসাথে কই? আমি আগে আসলাম, তারপর তো তে আসলো। হ্যাঁ মা, উনি সত্যি বলছেন। আম্মু গালে হাত দিয়ে বলল, তাই? আমার তো বিষয়টা কেমন যেন খটকা লাগছে। যা বাবা, এই তো মহা ঝামেলায় পড়া গেল। আম্মু মনে হয় পুরো আজ করে ফেলেছেন। কি জ্বালা রে বাবা, নিজের বউয়ের সাথে একটু প্রেমও করতে দেবে না নাকি? মা বিশ্বাস করেন, উনি আমার কলেজে যাননি আর আমাকে ড্রপ করেও আনেননি। আমি একদম একা নিজেই এসেছি। জিন কপাল চাপড়ে বলল। আমি কখন জিজ্ঞাসা করলাম যে তোর কলেজে গিয়েছিল কিনা। ব্যাস, কাহিনী খতম। আম্মা এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেলেন আমি দেখে সাথে করে নিয়ে এসেছি। এই মেয়েটাও না মুখে কিচ্ছু আটকায় না। মা বিশ্বাস করেন, উনি ওই রাস্তার মোড়ে আমাকে নামিয়ে দেননি। অসহায় ভঙ্গিতে আম্মুর দিকে তাকিয়ে বলল তে। আম্মু মুচকে এসে বলল,
আমি কি সেটাও কিছু বলেছি? তে বুঝে গেল মুখ ফসকে ও কি বলে ফেলেছে, নিজের পায়ে নিজে কোড়াল মেরেছে। তের এমন নিষ্পাপ কাণ্ড দেখে আমি তো মনে মনে পুরোই ফিদা। সামনের সোফায় ধপাস করে বসে পড়লাম। একে দিয়ে যাই হোক, জীবনে মিথ্যা কথা বলানো যাবে না। আমার মুখে আঁচল দিয়ে মুচকি মুচকি হাসতে লাগলেন। আমি লজ্জায় সেখানে বসে থাকতে পারলাম না, সোজা রুমে চলে এলাম। তে লজ্জা আম্মুর দিকে তাকাতেই পারলো না, সোজা উপরের দিকে পা বাড়ালো। নিজের রুমে ঢুকতে চলে আম্মু বলল, এদিকে না ওদিকে। আম্মু হাসতে হাসতে নিজেদের রুম দেখিয়ে দিলেন। তে অতি অসহায় ভঙ্গিতে ওনার দিকে তাকালেন। আম্মু ফিক করে হেসে দিলেন। আম্মুর তো বেশ লাগছে ওনার ছেলে মেয়েদের এই দুষ্টুমি কাণ্ড দেখে। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল। তে সেই থেকে আম্মু রুমেই থাকে। তবে আম্মুর অগোচরে আমরা স্বামী স্ত্রী কিন্তু বেশ জমে রোমান্স চালিয়ে যাচ্ছি। রাতে আম্মু ঘুমিয়ে পড়লে তে মধ্যরাতে আমার রুমে চুপি চুপি চলে আসে। আর যেদিন আসে না সেদিন চুরি করে নিজের বউকে নিজেই নিজের রুমে তুলে নিয়ে আসি। কি করবো বলুন, পিচি বউটা পাশে না থাকলে যে চোখে ঘুম আসে না। ওই লুকোচুরি ভালোবাসার খেলাটা বেশ জমে উঠেছে। তে সকালে আম্মুকে লুকিয়ে চুপি চুপি আমার রুমে এলো। রুমে ঢোকা মাত্রই আমি ওকে পেছন থেকে এক টানে জড়িয়ে ধরলাম। ছাড়ুন না, একটা কথা বলার ছিল। তে চুলে মুখ ডুবিয়ে দিয়ে বললাম, বলো যান। আপনি আমাকে একটু সময় দেবেন? মানে আজ একটু দেরি করে অফিসে যাবেন। আসলে আমার বান্ধবীরা আপনাকে দেখার খুব আগ্রহ জানিয়েছে। ওদের সাথে আপনাকে আজ একটু পরিচয় করিয়ে দিতাম। এই বুড়ো বরকে তোমার বান্ধবীদের সামনে নিয়ে যেতে লজ্জা করবে না? ইস, কে বলেছে? মোটেও না। ওকে, আই গিভ ইউ টাইম। আপনাকে অনেক থ্যাংক ইউ। তে 1 লাফে আমাকে জড়িয়ে ধরে আমার গালে একটা জ্যান্ত চুমু বসিয়ে দিল। তারপর ভো করে দৌড় দিল। টেকে নিয়ে কলেজে গেলাম। তে সবাইকে খুব উৎসাহ নিয়ে আমার সাথে পরিচয় করে দিল। সবার সাথে হাই হ্যালো বিনিময় হলো। তারপর সবাই মিলে কলেজের পাশের কফি শপে বসলাম। হঠাৎ পকেটের ফোনটা বেজে উঠলো। ইম্পর্টেন্ট কল ভেবে তে টেবিলে বসে ওর বান্ধবীদের সাথে গল্প করছিল। তো বরটা কি হ্যান্ডসাম রীতি? হ্যাঁ রে, সত্যি বলছিস। একটু বয়স বেশি হলে কি হবে, বডি দেখেছিস কি হট, একদম সুপারস্টারদের মতো। আর হাসিটা, উফ, আমার যদি এমন একটা বর থাকতো। আমার তো এই বরটাকেই চাই। বান্ধবীদের মুখে নিজের স্বামীর এমন খোলামেলা প্রশংসা শুনে তের পিত্তে জ্বলে গেল। রাগে রক্ত গরম হয়ে উঠলো ওর। কোনো কথা না বলে গটগট করে সেখান থেকে উঠে চলে এলো। বান্ধবীরা পেছন থেকে ডাকছিল, কিন্তু তে সেদিকে কানে দিল না। আমি ফোন রেখে পেছনে ফিরতে তে এসে এক টানে আমার হাত চেপে ধরলো। আপনি এখান থেকে চলেন তো। কেন, কি হয়েছে? আমি আর এখানে 1 মুহূর্ত থাকবো না। মানে কি হয়েছে? বলছি না চলুন। রাগে কাঁপছে তে। আমাকে প্রায় টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ি স্টার্ট করুন, বাড়ি যাব। বাড়ি যাবে মানে? কলেজে যাবে না তুমি? আর আমার তো অফিস আছে। না, আমি কলেজে যাব না, আপনি অফিসে যাবেন। তাড়াতাড়ি চলুন। কি হয়েছে তোমার তে? মাথা গরম করবেন না তো। গাড়ি স্টার্ট করতে বলেছি, গাড়ি স্টার্ট করুন। আমি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ গাড়ি স্টার্ট করলাম। তের হাবভাব দেখে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ কি হয়ে গেল মেয়েটা? বাসার সামনে আসতেই তে আমার হাত ধরে টানতে টানতে সোজা উপরে নিচে রুমে নিয়ে গেল। তে, কি হয়েছে জান, বলো আমাকে। তে রাগে ফুসতে ফুসতে বলল, আপনি আর কখনো আমাকে নিয়ে কলেজে যাবেন না। মানে কেন? মানে আপনি কলেজ থেকে অনেক দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আমি হেঁটে গিয়ে সেখান থেকে গাড়িতে উঠবো। আরে কিন্তু কেন, কি হয়েছে সেটা তো বলবে। তে দাঁতে দাঁত চেপে বলল, মেরে ফেলবো শাকচুন্নিদেরকে আমি। মানে কাকে, কাদের মেরে ফেলবে তুমি? সবাইকে, আমার সবকটা শাকচুন্নি বান্ধবীদেরকে। কেন রে বাবা, কি করেছে ওরা? ওরা কি করেছে জানেন? আপনি নাকি হিরোদের মতো, আপনার বডি নাকি খুব হট। কি যেন আপনার কি যেন বলেছে, আপনার সাথে ওদের নাকি প্রেম করতে খুব ইচ্ছে করে। আপনি নাকি খুব হ্যান্ডসাম। তারপর কি যেন বললো, হট যাই হন না কেন তাতে ওদের কি? আপনি তো আমার বর, আর প্রেম ওরা করবে কেন? আমি আমার বরের সাথে প্রেম করব। রাগে ফুসতে ফুসতে এক নিঃশ্বাসে কথাগুলো বলতে আমি তো শুনে হেসেই আকুল। এই জন্য মহারানী এত রেগে আছেন। বেগম সাহেব তো দেখি সাংঘাতিক ভাবে জেলাস হয়েছে। আপনি আর কখনো ওদের সামনে যাবেন না। ওরা আপনার কাছে আসতে চাইলে আপনি ইগনোর করবেন, বুঝেছেন? ম্যাডাম, বুঝেছি। তে রাগে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাচারি করতে লাগলো। আর অবিশ্বাস্যভাবে প্রতিবার আমার পাশ দিয়ে যাওয়ার সময় একটা একটা করে চুমু বসিয়ে দিতে লাগলো। আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। তের অবস্থা দেখে নীরব হয়ে খাটে বসে রইলাম। আর তে বিড়বিড় করে ওর বান্ধবীদের মিষ্টি মিষ্টি গালি দিচ্ছে, আর একটু পর পর আমার গালে চুমু এঁকে দিয়ে যাচ্ছে। জান, তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ, বসো এখানে। তা আমার দিকে নীরব ধারণ করে তাকালো। আমি ভয়ে একটু পিছিয়ে গেলাম। যাক বাবা, আমি আবার কি করলাম? দেখে বুঝতে পারছেন না আমার বসার মোড নেই এখন? আরে তুমি তো হাঁপাচ্ছ, আর তুই কি করছিস? সব দোষ তোর, তোর জন্য সবকিছু হয়েছে। আমি অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছি তেকে। এত রাগ ওর, এমনকি রাগের মাথায় আমাকে তুই পর্যন্ত বানিয়ে ফেললো। ভাববা, আমার বউ তো দেখি সব গুণের অধিকারী। রাগলে কিন্তু আমার এই পিছিয়ে বউটাকে দুর্দান্ত লাগে। তে পাইচারি করতেই থাকলো।
আর তুই এই শার্টটা পরেছিস কেন? হ্যাঁ, আর কিছু পাসনি পরার জন্য? আমার কাছে এসে শার্টের কলার ধরে ঝাঁকি দিল। আরে আমি কি করে জানবো? আমি কি জানি নাকি যে এই শার্টটায় আমাকে খারাপ লাগছে? খারাপ লাগা মানে? এই, তুই জানিস এই শার্টটায় তোকে কত হট লাগছে? আমি পুরো ফিদা হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তে আমাকে ধাক্কা দিয়ে সোজা বিছানায় শুয়ে দিল। এক্ষুনি শার্ট খুলবি তুই? এক লাফে আমার বুকের উপর উঠে বসলো। তারপর আমার বুকে কিল ঘুষি মারতে শুরু করলো। টেনে টুনে আমার শার্টটা একদম নাজেহাল অবস্থা করে ছাড়লো। অবশেষে বাধ্য হয়ে শার্টটা খুলে ছুঁড়ে ফেলতে হলো। ভেতরের গেঞ্জিটাও টেনে ছিঁড়ে ফেললো। আমি খালি গায়ে বিছানায় শুয়ে রইলাম। ঠিক তখনই